হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা নিয়ে গল্প করব, সিনেমাটার নাম সংক্রান্তি কি বাস্তু নাম। সিনেমাটা বেসিক্যালি একটা কমেডি সিনেমা। তাহলে চলো সিনেমা রিভিউ করার আগে সিনেমাটার গল্প সম্বন্ধে একটু জেনে নিই। সিনেমার শুরুতে আমরা দেখতে পাবো দেশের একজন ইয়ং টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট মহারাষ্ট্র থেকে তামিলনাড়ুতে এসেছে ভিজিট করার জন্য। তার তামিলনাড়ু সফরের একটাই উদ্দেশ্য, যে তামিলনাড়ুতে নতুন টেকনিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপন করা, যেটা কিনা তামিলনাড়ু সরকারের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট এবং খুশির খবর। ইন্ডাস্ট্রিয়াল সত্তা আকেলার থেকে আরো কিছু এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য রুলিং পার্টির প্রেসিডেন্ট তাকে রিকোয়েস্ট করে তার ফার্ম হাউসে একদিন এক্সট্রা থেকে যাওয়ার জন্য। অনেক রিকোয়েস্ট করার পরে সত্তা আকেলা তার রিকোয়েস্টে রাজি হয়ে যায় এবং সে তার ফার্ম হাউসে যায়। যেহেতু সত্তা আকেলা দেশের একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো তার সিকিউরিটির জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়, আর তার সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয় আইপিএস মীনাক্ষীকে। স্ট্রং অ্যারেঞ্জমেন্ট থাকা সত্ত্বেও সত্তা আকেলাকে পার্টি প্রেসিডেন্টের ফার্ম হাউস থেকে কিডন্যাপ করে নেওয়া হয়। আইপিএস মীনাক্ষী তার টিম নিয়ে যথেষ্ট চেষ্টা করে কিডন্যাপিংটাকে আটকানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। তামিলনাড়ু স্টেটে সত্তা আকেলার এই কিডন্যাপিংটা স্টেটের জন্য একটা বিশাল সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। রুলিং পার্টির চিফ মিনিস্টার কিডন্যাপিং এর এই ব্যাপারটাকে সেই সময়ের জন্য লুকিয়ে রাখে এবং সে পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশ দেয় যে করেই হোক 3 দিনের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সত্তা আকেলাকে খুঁজে বের করতে হবে। ডিপার্টমেন্টের সমস্ত বড় অফিসারদের মাথায় তখন একজন অফিসারের নামই আসে যে কিনা এই কেসটা এত শর্ট টাইমে সলভ করতে পারবে, আর তার নাম হচ্ছে ওয়াইডি রাজু। কিন্তু সমস্যা হলো 6 বছর আগে ওয়াইডি রাজু চাকরি ছেড়ে চলে গেছে। তাকে ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছিল এবং তারপরে সে চাকরি ছেড়ে চলে যায়। চিফ মিনিস্টার তখন নির্দেশ দেয় এই কেসটা সলভ করার জন্য ডিসিপি রাজুকে যেন আবার ডেকে আনা হয়। ডিপার্টমেন্টের কেউ সেই কাজটা করতে সাহস দেখায় না। তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং ডিপার্টমেন্টের উপর রাগ করেই সে চাকরিটা ছেড়ে দিয়েছিল। তখন মীনাক্ষী বলে যে সে এই কাজটা করতে পারবে, অর্থাৎ সে ওয়াইডি রাজুকে এই কাজটা করার জন্য রাজি করাতে পারবে। কারণ আইপিএস মীনাক্ষী এবং ডিসিপি রাজুর মধ্যে একটা প্রেম ঘটিত ব্যাপার ছিল। অ্যাকচুয়ালি রাজুর পার্সোনালিটি ছিল খুবই স্ট্রং প্রকৃতির। যে কোনো ক্রিমিনাল কেস তার কাছে যখন আসতো সেটাকে সে রিজলভ করতো। তবে ডিসিপি রাজুর একটাই মাইনাস পয়েন্ট ছিল, যেটা ডিপার্টমেন্ট পছন্দ করতো না, সেটা কিনা সে ক্রিমিনালকে এনকাউন্টার করে মেরে দিত। তার এই খেপচুরিয়া স্বভাবের কারণেই তাকে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার পরে ডিসিপি রাজু যখন চাকরি ছেড়ে দেয়, সে মীনাক্ষীকেও বলে যে চাকরি ছেড়ে দিতে এবং চাকরি ছেড়ে দিয়ে তারা নিজেদের মতো সংসার শুরু করবে। কিন্তু মীনাক্ষী তখন রাজুকে বলে যে পুলিশের চাকরিটা তার স্বপ্ন, সে কিছুতেই এই চাকরি ছাড়তে পারবে না। এখান থেকেই ডিসিপি রাজু এবং আইপিএস মীনাক্ষীর রাস্তা আলাদা হয়ে যায়। ডিসিপি রাজু চাকরি ছাড়ার সময় মীনাক্ষীকে বলে যায় যে সে মীনাক্ষীর জন্য সারা জীবন অপেক্ষা করবে। রাজুর এই কথাকে মাথায় রেখেই আইপিএস মীনাক্ষী চিফ মিনিস্টারকে বলে সে যদি গিয়ে রাজুকে রিকোয়েস্ট করে তাহলে অবশ্যই রাজু ফিরে আসবে, কারণ রাজু তাকে ভালোবাসে এবং সে এক্সপেক্ট করছে রাজু এখনো তার জন্য অপেক্ষা করছে। কাহিনী এবার চলে আসে রাজুর গ্রামে। সেখানে আমরা দেখতে পাই রাজু অলরেডি বিয়ে করে নিয়েছে এবং তার একটা নয় 4-4টে সন্তান। রাজু এবং তার স্ত্রী ভাগ্যলক্ষ্মী দুজনের মধ্যে স্ট্রং ভালোবাসার সম্পর্ক আছে। তারা দুজনে সবসময় রোমান্টিক মুডে থাকে। রাজু যেহেতু অনাথ, সেহেতু রাজু তার শ্বশুর বাড়িতেই বসবাস করে। শুধুমাত্র রাজু নয়, রাজুর শ্বশুরের যে বাকি 2টো মেয়ে আছে তাদের হাজবেন্ডরাও শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবেই থাকে। এরপরে আমরা দেখতে পাই আইপিএস মীনাক্ষী রাজুকে খুঁজে বের করে এবং সে তার শ্বশুর বাড়িতে চলে আসে। শ্বশুর বাড়িতে মীনাক্ষীকে দেখার পরে রাজুর হার্টবিট বাড়তে শুরু করে, কারণ তার মিসেস ভাগ্যলক্ষ্মী তাকে খুব বেশি ভালোবাসে এবং যেহেতু সে একটু গ্রামের সহজ সরল টাইপের মেয়ে, সে যদি জানতে পারে যে রাজুর একটা পাস্ট অ্যাফেয়ার ছিল তাতে সে খুবই দুঃখ পাবে। মীনাক্ষী যে রাজুর এক্স গার্লফ্রেন্ড ছিল সেটা কিছুক্ষণের মধ্যেই ভাগ্যলক্ষ্মী জেনে যায়। আর এই ব্যাপারটা জানার পরে ভাগ্যলক্ষ্মী কিছুতেই রাজুকে অ্যালাউ করে না এই মিশনে যাওয়ার জন্য। মীনাক্ষী ভাগ্যলক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করে রাজুর প্রতি তার আর এখন কোনো প্রেম ভালোবাসা নেই। এই মিশনের জন্য রাজুকে খুবই দরকার, রাজু ছাড়া কেউ এই কাজটা করতে পারবে না। অতএব ভাগ্যলক্ষ্মী যেন রাজুকে অ্যালাউ করে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু ভাগ্যলক্ষ্মী রাজি হয় না। এরপরে বাধ্য হয়ে তামিলনাড়ুর চিফ মিনিস্টার ভিডিও কলে ভাগ্যলক্ষ্মীর সাথে কথা বলে এবং ভাগ্যলক্ষ্মীকে রিকোয়েস্ট করার পরে ভাগ্যলক্ষ্মী রাজি হয়ে যায় রাজুকে যেতে দেওয়ার জন্য, তবে একটাই কন্ডিশনে, আর সেটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী এবং তার পুরো ফ্যামিলি এই মিশনে তাদের সাথে যাবে। মীনাক্ষী এটাতে রাজি না হলেও বাধ্য হয়ে চিফ মিনিস্টার এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং রাজু ভাগ্যলক্ষ্মী এবং তার ফুল ফ্যামিলিকে নিয়ে মীনাক্ষীর সাথে তামিলনাড়ু চিফ মিনিস্টারের সাথে দেখা করতে চলে আসে। ইন্ডাস্ট্রিয়াল সত্তা আকেলাকে যারা কিডন্যাপ করেছিল তাদের দাবি ছিল তাদের দলের নেতা পাপা পান্ডেকে জেল থেকে ছেড়ে দিতে হবে। তামিলনাড়ু চিফ মিনিস্টার চেষ্টা করে জেলারকে রাজি করিয়ে পাপা পান্ডেকে যেন জেল থেকে ছাড়ানো যায়। জেলার জর্জ অ্যান্টনি এতটাই স্ট্রং ক্যারেক্টারের লোক, সে কিছুতেই পাপা পান্ডেকে ছাড়তে রাজি হয় না। আর এরপরে বাধ্য হয়ে চিফ মিনিস্টার ডিসিপি রাজুকে ডেকে নিয়ে আসে এই কেসটা সলভ করার জন্য। এরপরে আমরা দেখতে পাই আইপিএস মীনাক্ষী, ডিসিপি রাজু, তার স্ত্রী এবং তার ফুল ফ্যামিলিকে নিয়ে চিফ মিনিস্টারের সাথে দেখা করতে আসে। কিন্তু এখানে একটা বড় সমস্যা দেখা দেয়। 6 বছর আগে ডিসিপি রাজু যখন এনকাউন্টার স্পেশালিস্ট ছিল এবং একজন পুলিশ অফিসার হিসেবে তার গায়ে ছিল অসম্ভব শক্তি যে সে একাই 15-20 জনকে ট্যাকেল করতে পারত। কিন্তু 6 বছর পরে এসে তার শরীরের কোনো কলকবচা আর কাজ করছে না।
আর রাজুর এই অবস্থা দেখার পরে সবাই একটু চিন্তিত হয়ে যায়। কিন্তু যেহেতু রাজুকে দিয়েই এই কেসটা সলভ করার প্ল্যান করা হয়েছে আর এখন তাদের হাতে সময় খুবই কম, সুতরাং তাদের সামনে আর কোনো রাস্তা না থাকায় তারা রাজুকে দিয়েই এই প্ল্যানটা কন্টিনিউ করে। আর এর জন্য এই মিশন চলাকালীন রাজুর যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, বিশেষ করে ফিজিক্যাল কোনো প্রবলেম যাতে না হয়, তার জন্য রাজুর যে ফ্যামিলি ডাক্তার তাকেও এই মিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। কাহিনীতে এরপর আমরা দেখতে পাবো যে রাজুর শারীরিক শক্তি হয়তো কমে গেছে, কিন্তু তার যে মানসিক শক্তি সেটা এখনো 100% স্ট্রং রয়ে গেছে। সে বুদ্ধি করে পাপা পান্ডেকে জেল থেকে আহত করে হাসপাতালে ভর্তি করবে এবং হাসপাতাল থেকে ডাক্তার সেজে জেলারের সামনে দিয়েই রাজু পান্ডেকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাবে। জেলার এবং জেলার সাথে যে সমস্ত পুলিশ অফিসার ছিল তারা কেউই বুঝতে পারবে না। এরপরে মীনাক্ষী, রাজু এবং রাজুর মিসেস ভাগ্যলক্ষ্মী পাপা পান্ডেকে তার দলের হাতে হ্যান্ড ওভার করার জন্য যাত্রা শুরু করে। একদিকে আমরা দেখতে পাচ্ছি জেলার এবং মানিকরাও তাদের পুলিশ ফোর্স নিয়ে পাপা পান্ডেকে খোঁজার চেষ্টা করছে, আর অন্যদিকে তো পাপা পান্ডের যে এন্ট্রি পার্টি ছিল তারা পাপা পান্ডেকে মারার জন্য খুঁজে চলেছে। এর মধ্যে আমরা দেখতে পাবো রাজুর মিসেস ভাগ্যলক্ষ্মীর একটা সামান্য ভুলের জন্য পাপা পান্ডে মারা যাবে। পাপা পান্ডের তো প্রথমেই গুলি লেগেছিল, সে আহত অবস্থাতেই ছিল, কিন্তু পরে একটা উঁচু পাহাড় থেকে সে পড়ে যাবে এবং মারা যাবে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সত্য একলা তখনও পাপা পান্ডের লোকের হাতেই বন্দী রয়েছে, তো পাপা পান্ডে যে মারা গেছে এই ব্যাপারটাকে তারা লুকিয়ে রাখে। এরপরে রাজু পাপা পান্ডের ডেড বডিটাকে কৃত্রিম ভাবে মুভ করিয়ে সেটা তুলে দেয় পাপা পান্ডের দলের হাতে। এরপরে সেখানে পাপা পান্ডের এন্ট্রি পার্টি অ্যাটাক করে এবং অ্যাটাক শেষে যখন পাপা পান্ডের দলের লোকজন এটা খেয়াল করে যে পাপা পান্ডে মারা গেছে, তারা তখন ভাবে পাপা পান্ডের এন্ট্রি পার্টি হয়তো পাপা পান্ডেকে মেরেছে। এইভাবেই রাজু নিজের উপস্থিত বুদ্ধির জোরে ইন্ডাস্ট্রিয়াল সত্য একেলাকে সেখান থেকে নিয়ে চলে যায়। পরবর্তীতে পাপা পান্ডের লোকেরা জানতে পেরে যায় যে পাপা পান্ডে কিন্তু অনেক আগেই মারা গেছিল। পরবর্তীতে তারা রাজু, মীনাক্ষী এবং ভাগ্যলক্ষ্মীকে অ্যাটাক করার চেষ্টা করবে, তো সেই দৃশ্যে রাজু পাপা পান্ডের লোকদেরকে মেরে মীনাক্ষী এবং ভাগ্যলক্ষ্মীকে নিয়ে সেখান থেকে সেফলি বেরিয়ে যাবে। এই ছিল সিনেমার মূল গল্প। এর মাঝখানে আরো ছোট ছোট কিছু টুইস্ট হয়েছে, যেমন সত্য একেলাকে যখন কিডন্যাপ করা হয়েছিল, চিফ মিনিস্টার সত্য একেলার মতো দেখতে একটা ডামি লোককে সংবাদ মাধ্যমের সামনে পেশ করবে। দ্বিতীয়ত, সত্য একেলাকে পাপা পান্ডের লোকের হাত থেকে ছাড়ানোর পরেও রাজু চিফ মিনিস্টারের হাতে হ্যান্ড ওভার করবে না। সেটা কেন করবে না তার একটা টুইস্ট রয়েছে, তো সেটা আমি এখানে বলছি না, সেটা তোমরা সিনেমা দেখবে তাহলেই বুঝতে পারবে। তৃতীয়ত, আমি আগে বলেছি যে রাজু আগের মতো ফিজিক্যালি ফিট ছিল না, তো তার হারিয়ে যাওয়া শক্তি কিভাবে সে রিগেইন করবে, কিভাবে সেই শক্তি সে ফিরে পাবে, সেটাও একটা মজার ব্যাপার। তো সবকিছু মিলিয়ে সিনেমার গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টেড ছিল। তো চলে এবার আমরা চেষ্টা করি সিনেমাটা রিভিউ করার। সিনেমা রিভিউ করার আগে সবার আগে আমি বলবো সিনেমার কাহিনীর কথা। সিনেমাটা বেসিক্যালি একটা কমেডি সিনেমা। নিজের এক্স গার্লফ্রেন্ড এবং বউয়ের মাঝখানে পড়ে একজন পুরুষ মানুষের যে কি নিদারুণ অবস্থা হয় সেটাই এই সিনেমার মূল বিষয়বস্তু। আজ থেকে 15-20 বছর আগে যদি ফিরে যাওয়া যায় তাহলে বলিউডে আমরা এই ধরনের সিনেমা প্রচুর দেখেছি, যার মূল কারিগর ছিল ডেভিড ধাওয়ান এবং গোবিন্দা। এগুলো কিন্তু আমরা খুবই উপভোগ করতাম। বলিউডে আজকাল তো এই ধরনের সিনেমা তৈরি হয় না। রিসেন্টলি অর্জুন কাপুরকে নিয়ে এই ধরনের একটা সিনেমা তৈরি করা হয়েছিল। সিনেমাটার নাম ছিল মেরে হাজবেন্ড কি বিবি। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে দর্শককে এন্টারটেইন করার ব্যাপারে সিনেমার সমস্ত অভিনেতা অভিনেত্রী টোটালি ফেল করেছে। সেই দিক থেকে দেখতে গেলে এই সিনেমাটা দর্শকদের মন জয় করতে পেরেছে। এবার আমি বলবো সিনেমার ডিরেক্টরের কথা। সিনেমার ডিরেক্টরের নাম অনিল রবিপুত্র। অনিল রবিপুত্রের নাম ধরে যদি উইকিপিডিয়াতে সার্চ করা যায় তাহলে আমরা দেখতে পাবো তার ডিরেক্ট করা সমস্ত সিনেমায় সুপারহিট হয়েছে। তুলনামূলকভাবে দেখতে গেলে তার পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমার থেকে বেশি ব্যবসা সফল হয়েছে কমেডি ঘরানার ছবিগুলো। ডিরেক্টর অনিল এবং হিরো ভেঙ্কটেশ দগ্গপতি তাদের কম্বিনেশনে যতগুলো সিনেমা হয়েছে সবগুলো সিনেমা কিন্তু সুপারহিট হয়েছে। এক্ষেত্রে আমরা উল্লেখযোগ্যভাবে নাম নিতে পারি F2 সিরিজের। ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন অর্থাৎ F2 1, 2, 3 তিনটে সিনেমাই কিন্তু সুপারহিট হয়েছে। তিনটে সিনেমাতেই অনিল রবিপুত্র মেন চরিত্রে কাজ করেছিল কিন্তু ভেঙ্কটেশ দগ্গপতিকে। এক্ষেত্রে আমরা বলতে পারি সাউথ ইন্ডিয়ান সিনেমা ভেঙ্কটেশ এবং অনিলের যে কম্বিনেশন তারা 100% সাকসেস। এরপরে আমি বলবো সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথায়। সিনেমাতে যতগুলো অভিনেতা রয়েছে প্রত্যেকে অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান সিনেমাতে সিরিয়াস অভিনেতা হিসেবেই পরিচিত। প্রত্যেকটা সিরিয়াস অভিনেতাকে দিয়ে ডিরেক্টর এই সিনেমাতে কমেডি করিয়েছে এবং প্রত্যেকেই সাকসেসফুলি সেটা করতে পেরেছে। ভেঙ্কটেশ দগ্গপতি একজন এক্সপিরিয়েন্স অভিনেতা, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আইপিএস মীনাক্ষীর চরিত্রে মীনাক্ষী খুব ভালো অভিনয় করেছে। তবে ভেঙ্কটেশের পরে এই সিনেমাতে সব থেকে বেশি যে নজর কাড়বে সে হচ্ছে ঐশ্বরিয়া রাজেশ। ঐশ্বরিয়া এত সুন্দর এবং এত ন্যাচারাল অভিনয় করেছে যে তাকে দেখলে মনেই হবে না যে সে অভিনয় করছে, পুরোটাই মনে হবে যে সে ন্যাচারাল ভাবে কথা বলছে এবং আমি শিওর দর্শক সেটাকে খুব ভালোভাবে পছন্দ করবে। ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আমি বলবো এন্টারটেইনমেন্টের দিক দিয়ে এই সিনেমাটা 5-এর মধ্যে 4.5 পাবে। বাকি আমি রেফার করবো এই সিনেমাটা আপনারা সপরিবারে দেখতে পারেন, কারণ এই সিনেমার মধ্যে এমন কোনো দৃশ্য নেই যেটা কিনা 8 থেকে 80 কারোর জন্য কোনো অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করতে পারে। সুতরাং আর দেরি না করে যারা এই সিনেমাটা দেখেননি তারা ফুল ফ্যামিলি নিয়ে ওটিটিতে সিনেমাটা দেখার জন্য আপনার টিভির সামনে বসে যান। আমি পার্সোনালি গ্যারান্টি দিচ্ছি এই সিনেমাটা আপনাদের ফুল ফ্যামিলিকে এন্টারটেইন করবে। আর সিনেমাটা দেখে যদি ভালো লাগে আর আমার এক্সপ্লেনেশন যদি সিনেমাটা দেখার ব্যাপারে আপনাদেরকে উৎসাহ জাগায়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।
যাতে আমার পরবর্তী সিনেমা রিভিউ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী রিভিউতে।